আসসালামু আলাইকুম, স্বাগতম স্টোরিফিকে। চলুন ওয়েনসডে সিজন 2 এর গল্প শুরু করা যাক। গল্পটি শুরু হয় ওয়েনসডের স্কুল নেভারমোরের গরমের ছুটির সময়ে। ওই সময় আমরা ওয়েনসডেকে দেখতে পাই, যে কিনা একটা অন্ধকার ঘরে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় ছিল। আমরা জানতে পারি সে একজন সিরিয়াল কিলারের পিছু পিছু এখানে এসে পৌঁছেছে। সিরিয়াল কিলার হয়তোবা ভাবছে ওয়েনসডে তার পরবর্তী শিকার, তবে সে তো জানতোই না যে ওয়েনসডে নিজেই তাকে শিকার করতে এসেছে। দৃশ্য চলে যায় অতীতে। এই গরমের ছুটিতে ওয়েনসডে বসে নিজের দিব্য দৃষ্টির উপর কাজ করছিল। গরিস বইয়ের সাহায্যে সে নিজের এই শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছিল। তাই সে ঠিক করে যে সে নিজের ছোটবেলার ইচ্ছা পূরণ করবে, যেটা ছিল বাচ্চাদের একজন ফেমাস সিরিয়াল কিলারকে ধরা, যার সন্ধান এত বছরে কোনো পুলিশও খুঁজে বের করতে পারেনি। দিব্য দৃষ্টি ব্যবহার করার জন্য থিং তাকে ওই সিরিয়াল কিলারের একটা বস্তু চুরি করে এনে দেয়। এটা স্পর্শ করে দিব্য দৃষ্টির মাধ্যমে ওয়েনসডে জেনে যায় ওই সিরিয়াল কিলার এখন কোথায় আছে। এই কারণেই সে পৌঁছে যায় এয়ারপোর্টে। সেখানে যাওয়া মাত্রই দেখা যায় তার কাছে হাতিয়ার রয়েছে। একে একে তাকে চেক করার পর তার কাছ থেকে বেরিয়ে আসে অসংখ্য হাতিয়ার, যা দেখে সেখানকার সিকিউরিটি গার্ড পর্যন্ত হতবাক হয়ে যায়। তখন কারণ হিসাবে ওয়েনসডে বলে, এত উপরে হাওয়ায় প্লেন যখন ভেসে থাকবে তখন তার মনে হয়েছে এই হাতিয়ারগুলো প্রয়োজন হবে। এমন সময় তার ব্যাগের ভেতরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে সিকিউরিটি গার্ডরা। দেখা যায় ব্যাগের ভেতরে ছিল তার সবসময়ের সাথী থিংয়ের ব্যাপারে ওয়েনসডে বাহানা বানায় যে সে মৃতদের মেকআপ করে, আর এটা একটা নকল হাত। সিকিউরিটি গার্ডরা এটা মেনে নেয়, তবে তারা সেখানে থাকা একটা সানস্ক্রিন নিয়ে প্রশ্ন করে, যেটা থিং তার অগোচরে তার ব্যাগে রেখেছিল। এখন এখান থেকে ওয়েনসডে পৌঁছে যায় ওই সিরিয়াল কিলারের কাছে। সে ওই কিলারকে আক্রমণ করার আগেই কিলার তার হাত ধরে বসে, যার ফলে ওয়েনসডের আবারও ভীষণ আসতে শুরু হয় এবং তার চোখ থেকে কালো লিকুইড বের হয়ে আসে। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে দেখা যায় সে ওই সিরিয়াল কিলারের সিক্রেট রুমের ভেতরে বাঁধা অবস্থায় রয়েছে। এই কিলার মূলত প্রত্যেকটি বাচ্চাকে কিডন্যাপ করে এনে তার মতো পুতুল বানায়, আর এরপর তাদেরকে খুন করে ফেলে। সেইখানে ওয়েনসডের মতো দেখতেও একটা পুতুল বানিয়ে এনেছিল। তখনই ওয়েনসডে তাকে বলে যে সেও নিজের হাতের কাজ দেখাতে চায়। কথা বলতেই সেখান থেকে বেরিয়ে আসে থিং, এবং থিং আক্রমণ করে ওই কিলারের উপর। ওয়েনসডেও নিজের হাত খুলে ফেলে, আর এভাবেই তারা দুজন মিলে ধরে ফেলে ওই কিলারকে। তবে ওয়েনসডে বুঝতে পারছিল না যে সে যখনই দৈব দৃষ্টি নিজের অজান্তে ব্যবহার করে তখনই কেন তার চোখ থেকে কালো রক্ত বেরিয়ে আসে। এই ব্যাপারে গরিস বইতেও কিছুই লেখা ছিল না। গরমের লম্বা ছুটির পর ওই দিন নেভারমোর স্কুল আবারও চালু হতে চলেছিল, তাই তো ওয়েনসডের মা এসেছিল তাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে। আমরা জানতে পারি এই পুরো সময় ধরে ওয়েনসডে নিজের নোভেল লেখায় এত বেশি ব্যস্ত ছিল যে সে তার পরিবারকে একটুও সময় দেয়নি। এখন ওই বছর ওয়েনসডের সাথে তার ভাই লেও ওই একই স্কুলে ভর্তি হতে চলেছিল। লের শক্তি ছিল তাদের আঙ্কেলের মতো ইলেকট্রিক শক্তি। তাদের পরিবারে একমাত্র তাদের বাবার কাছে অর্থাৎ গোমেজের কাছেই কোনো শক্তি ছিল না। ওয়েনসডে এখানে তার ভাইকে একটা টাস্ক দেয়। সামনে আসা স্টপ সাইনের ওয়ের ভেতরে নিশানা লাগাতে বলে এই ইলেকট্রিক পাওয়ারের। ওয়েনসডেকে সে এত বেশি ভয় পেত যে প্রথমবারের মতো লেন নিশানা একদম ঠিক মতো লাগে। তবে এর ফলে অ্যাক্সিডেন্ট হয় বেশ কয়েকটা গাড়ির, যেটা দেখে এই অদ্ভুত পরিবার ভীষণ পৈশাচিক আনন্দ পাচ্ছিল। এখন ওই সময় আমরা নেভারমোরের কাছে এক জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে এক কাপল পিকনিকের জন্য মিলিত হয়েছিল। দূর থেকে একজন লোক তাদের গোপনে ছবি তুলছিল। বোঝাই যাচ্ছিল যে এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ না। তবে লোকটি যখন ছবি তুলছিল তখন সে লক্ষ্য করে একটা কাককে, যে কাকটা খুব অদ্ভুত দেখতে ছিল। লোকটি দ্রুত ছবি তুলে সেখান থেকে বেরিয়ে যাবে, তবে তার আগে সেখানে অসংখ্য কাকে ছেয়ে যায় এবং একসাথে হামলা করে লোকটির উপর। লোকটি কোনো মতে গাড়ির ভেতরে গিয়ে উঠে বসে। কাক তখনও পর্যন্ত হামলা করছিল। লোকটি এখানে কাউকে একটা ভয়েস মেসেজ পাঠায় যে তারা তার উপর হামলা করছে, তার যদি কিছু হয়েও যায় তাহলে প্রমাণ সে ডেস্কের উপর রেখে দিয়েছে। অর্থাৎ লোকটি নিজেও জানতো যে তাকে কে মারতে চাইছে। এমন সময় লোকটি লক্ষ্য করে গাড়ির ভেতরে অসংখ্য কাক আগে থেকেই অপেক্ষা করছিল। তারা তার উপর আক্রমণ করে এবং নির্মমভাবে তাকে হত্যা করে। এরই মাঝে ওয়েনসডে তার পরিবারের সাথে পৌঁছে যায় নেভারমোরে। ওয়েনসডের মা এখানে ওয়েনসডেকে তার ভাইয়ের খেয়াল রাখতে বলে। তখন ওয়েনসডের মনে পড়ে যায় ছোটবেলা থেকে যখনই তার মা এই কথা বলেছে তখনই সে তার ভাইকে কিভাবে কষ্ট দিয়েছে। সে এখানে তার ভাইকে লাস্ট ওয়ার্নিং দেয়, আর এরপর সে একা চলে যায় ভেতরে।
যেখানে সবার মাঝে এখন সে বেশ ফেমাস। গতবারের মহাবিপদ থেকে স্কুলকে বাঁচানোর জন্য এখন সে স্কুলের সেলিব্রিটিতে পরিণত হয়েছে। অ্যাগনেস নামের একজন স্টুডেন্ট এবং তার বান্ধবীরা আসে ওয়েন্সডের কাছে অটোগ্রাফ চাইতে। বিরক্ত হয়ে ওয়েন্সডে উত্তর দেয় সে অন্যের রক্ত দিয়ে অটোগ্রাফ লেখে। এরই মাঝে তার পুরনো শত্রু বিয়ানকা চলে আসে। সে তার মারমেডের সাইরেন অর্থাৎ হিপনোটাইজার পাওয়ার দিয়ে ওই মেয়েগুলোকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আমরা বুঝতে পারি এখন বিয়ানকা এবং ওয়েন্সডের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সে চলে যেতেই সেখানে আসে এই স্কুলের নতুন প্রিন্সিপাল এখানে ওয়েন্সডেকে ওয়েলকাম জানায়। সেই সাথে জানায় পুরনো প্রথা অনুযায়ী সে আগামীকাল রাতে একটা বড় বনফায়ারের আয়োজন করতে চলেছে, যেখানে ওয়েন্সডেকে সেই স্টুডেন্ট অফ অনার বানাতে চাইছিল। ওয়েন্সডে এই অফার রিজেক্ট করে সরাসরি চলে আসে তার রুমে, যেখানে রুমের বাইরে তার নামে অসংখ্য পোস্টার ছিল। এগুলো ছিঁড়ে ভেতরে প্রবেশ করতেই সে হতবাক হয়ে যায়। ভেতরে তার রুমমেট এবং বেস্ট ফ্রেন্ড এনিডের বন্ধুরা উপস্থিত ছিল। ওয়েন্সডে আসায় তারা বেরিয়ে যায়। এরপর এনিড ওয়েন্সডেকে তার আনা গিফটটা দেয়। ওয়েন্সডেও এনিডের জন্য গিফট এনেছিল। সে মূলত ওই সিরিয়াল কিলারের বানানো এক ভয়ঙ্কর পুতুল এনেছিল এনিডের জন্য। এনিড তাকে তার নভেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওয়েন্সডের পাবলিশার চাইছিল নভেলের কিছু জিনিস চেঞ্জ করতে, তবে ওয়েন্সডে এই ব্যাপারে রাজি ছিল না, আর এই কারণেই তার নভেল পাবলিশ হচ্ছিল না। এমন সময় দরজায় নক হয় এবং ওয়েন্সডে দরজা খোলে। সাথে সাথে এনিড লুকিয়ে পড়ে, কেননা দরজার বাইরে ছিল অ্যাজাক্স। এনিডের নিষেধ করায় ওয়েন্সডে এখানে অ্যাজাক্সকে মিথ্যা বলে যে এনিড ভেতরে নেই। তখন সে একটা গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি এনিড অনেক বেশি কনফিউজ ছিল অ্যাজাক্সের ব্যাপার নিয়ে। সে তাকে ভালোবাসত ঠিকই, তবে এই মুহূর্তে সে তাকে নিয়ে কোনো কিছু ফিল করতে পারছে না। তবে সে এটা বলে তাকে কষ্টও দিতে চাইছে না। সেই কথা বলছিল, এমন সময় ওয়েন্সডে আলমারির দরজা খুলে। সাথে সাথে একটা তীর এসে গিয়ে লাগে দেওয়ালে। কেউ যেন আগে থেকে এখানে ফাঁদ পেতে রেখেছিল। তীরের সাথে ছিল একটা ছবি, সেই সাথে একটা ছোট্ট মেসেজ যে তার নজর ওয়েন্সডের উপরে আছে। ওয়েন্সডে এই ছবি স্পর্শ করে নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করে এটা কে, তবে যে এই ছবিটি তুলেছে তাকে ওয়েন্সডে দেখতে পায় না। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। এদিকে লেকে নিয়ে তার রুমে চলে এসেছিল তার বাবা মা, যেখানে তার রুমমেট ছিল ইউজেন। গত পার্টে যে ছেলেটি জঙ্গলে আহত হয়েছিল এবং পরবর্তীতে ওয়েন্সডেদের সাহায্য করেছিল ওই লড়াইয়ে। তবে লের কথাবার্তা একটু ক্রিপি হওয়ায় সে ওয়েন্সডের মতো করেই লেকে ভয় পেতে শুরু করে। তবে গোমেজ তাদেরকে বোঝায় যে তারা দুজন যেহেতু রুমমেট, তাই এখন থেকে তাদেরকে এক হয়ে থাকতে হবে। তবে এই ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিল না ইউজেন, কেননা প্রথমবার রুমে এসেই তার পোষা পোকামাকড়কে খাওয়ার কথা বলছিল লে। মূলত ইউজেন পোকামাকড়কে কন্ট্রোল করতে পারত। সে এখানে লেকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ওয়েন্সডে তার জীবন বাঁচিয়েছিল, আর এই কারণেই সে রাজি হয়েছে লের রুমমেট হতে। এমনিতে এই ডোমের আর কেউই তার রুমমেট হতে চায় না, কেননা সে ওয়েন্সডের ভাই। এদিকে ওয়েন্সডেকে এখন সবাই সেলিব্রিটি মনে করছে। ভয় না পেয়ে এই ব্যাপারটা ওয়েন্সডের ভালো লাগছিল না। এর উপর আবার সে জানতে পারে তার বাবা মা বাড়িতে যাচ্ছে না, বরং তার মা তো অফার পেয়েছে নতুন ফান্ডরাইজিং কমিটির হেড হওয়ার। আগামীকালের প্রোগ্রামের জন্য প্রিন্সিপাল গোমেজ এবং তার থাকারও ব্যবস্থা করেছে ওই বাড়িতে, যে বাড়িতে একসময় ম্যারিলিন থাকতো, অর্থাৎ গত পার্টের সেই ভয়ানক টিচার যে কিনা এই পুরো স্কুলটিকে ধ্বংস করতে চেয়েছিল। ওয়েন্সডের মা যদি এই হেড হওয়ার অফারটি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সে এখানেই থাকতে পারবে। তবে এই ঘরের ডেকোরেশন তার একদমই ভালো লাগে না, বরং ভয়ানক লাগে। পিঙ্ক মিষ্টি কালার তাদের সাথে যায় না। মর্টিসিয়াও মূলত এখানে থেকে ওয়েন্সডে এবং লের উপর নজর রাখতে চাইছিল। যেহেতু গুডি অর্থাৎ ওয়েন্সডের পূর্বপুরুষ তাকে এখন আর সাহায্য করছিল না, তাই এই মুহূর্তে সেই তাকে সাহায্য করতে চাইছিল। তবে ওয়েন্সডে তো তার সাহায্য নিতে একদমই রাজি ছিল না। তার মায়ের মনে হচ্ছিল ওয়েন্সডে আস্তে আস্তে করে তার ছোট বোন অফিলিয়ার মতো হয়ে যাচ্ছে। ওয়েন্সডে এতদিন পর তার মায়ের মুখে তার আন্টির নাম শুনে একটু অবাক হয়, তবে সে তার মায়ের সাহায্য নিতে একদমই রাজি হয় না। থিং তাকে এই ব্যাপারে বোঝানোর চেষ্টা করলে সে থিংকেও দূরে চলে যেতে বলে। সে যখন জঙ্গল দিয়ে সামনের দিকে যাচ্ছিল তখনই সে এক স্থানে পুলিশের ভিড় দেখতে পায়। পুলিশ মূলত ওই মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছিল। এখানে শেরিফের সাথে ওয়েন্সডের পরিচয় হয়। ওই সময় ওয়েন্সডে সেখানে একজন মিস্টেরিয়াস লোককে দেখতে পায়, যে কিনা ওয়েন্সডেকে দেখা মাত্রই পালাতে আরম্ভ করে। তবে খুব শীঘ্রই ওয়েন্সডে তাকে ধরে ফেলে। এই লোকটি আর কেউ নয় বরং টাইলারের বাবা ছিল। জানা যায় যে লোকটি মারা গিয়েছে তার সাথে টেলরের বাবার অনেক ভালো সম্পর্ক ছিল।
পুলিশের চাকরি যাওয়ার পরও তারা দুজন মিলে কোনো একটা ব্যাপার নিয়ে তদন্ত করছিল, যেটা কিনা আউটকাস্টদের সুরক্ষার জন্য। গত পার্টে সে আউটকাস্টদের বিরুদ্ধে ছিল, যে কারণে ওয়েন্সডে এবার আর তাকে কোনো রকম সাহায্য করতে চায় না। যদিও টেইলারের বাবা তার কাছে সাহায্য চায়, তবে ওয়েন্সডে সেখান থেকে চলে যায়। তবে লোকটি ওয়েন্সডেকে কাকের থেকে সাবধানে থাকতে বলে। ওয়েন্সডের কাছে ব্যাপারটা অবাক লাগে। এখন ওই রাতে নতুন আসা স্টুডেন্টদের গল্প বলে শোনায় এজাক। সে এখানে একটা ট্যালেন্টেড বাচ্চার গল্প বলে, যার ব্রেন ছিল অনেক বেশি অ্যাক্টিভ, তবে তার হার্ট ছিল অনেক দুর্বল। এই দুর্বল হার্ট নিয়ে সে বেশি দিন বাঁচতে পারবে না, আর এই কারণেই সে ঠিক করে যে সে তার বুদ্ধি কাজে লাগাবে তার হার্টের রোগ ঠিক করতে। সে একটা আর্টিফিশিয়াল হার্ট বানিয়েও নেয়। অপারেশন সাকসেসফুল হয়। তার হার্ট এখন তার ব্রেনের মতোই সচল ছিল, তবে এর ফলে তার আবিষ্কারক মন এত বেশি স্ট্রং হয়ে যায় যে সে এই কাজ করতে গিয়ে নিজেই শিকার হয় তার ভয়ঙ্কর মেশিনের। লোকেদের মধ্যে তার লাশ স্কাল ট্রির নিচে দাফন করা আছে, যেখানে এখনো পর্যন্ত তার ওই নকল হার্টের টিকটিক শব্দ শোনা যায়। কাহিনীটা খুবই ইন্টারেস্টিং লাগে লের কাছে। অন্যদিকে ওই রাতে প্রিন্সিপাল বিয়ানকাকে ডাক দেয় কথা বলার জন্য। সে তাকে অফার করে তার ফান্ড রাইজিং কমিটির মেম্বার হতে। বিয়ানকা প্রথমে না বলে দেয়। তখন প্রিন্সিপাল তাকে মনে করিয়ে দেয় যে সেও এই স্টুডেন্টদের মধ্য থেকে একজন যারা কিনা স্কলারশিপে এখানে পড়াশোনা করছে। তবে যেহেতু ফান্ড এখন অনেক বেশি কমে গিয়েছে, তাই প্রিন্সিপাল বেশ কয়েকজন স্কলারশিপওয়ালা স্টুডেন্টদেরকে স্কুল থেকে বের করে দিবে, যাদের মধ্যে বিয়ানকাও একজন হতে চলেছে, কেননা সে একজন সাইরেন। তবে সে তার এই শক্তিকে কাজে লাগিয়ে নিজের জায়গা মজবুত করতে পারে, ফান্ড রাইজিং এ ব্যবহার করতে পারে তার এই শক্তি। বিয়ানকার কাছে ব্যাপারটা ঠিকঠাক লাগছিল না, তবে তার কাছে আর কোনো উপায়ও ছিল না, কেননা তার পরিবারের আর্থিক অবস্থা এমন না যে তার পড়াশোনার জন্য কোনো রকম টাকা তারা দিতে পারবে। এদিকে থিং মন খারাপ করে বসেছিল, যেখানে এনিট তাকে একটা সারপ্রাইজ দেয়। এনিট এবং তার উলফ ফ্রেন্ডরা মিলে একটা সুন্দর ঘর তৈরি করেছিল। তারা এখানে থিংকে তাদের টিমে জয়েন করতে বলে। তাদেরকে এইভাবে এনজয় করতে দেখে ওয়েন্সডে তখনই রুম থেকে বেরিয়ে যায়। সে সঙ্গীতের রুমে গিয়ে ভায়োলিন বাজাতে আরম্ভ করে। ওই সময় তার মা বসে কারোর একটা ডায়েরি দেখছিল, যে ডায়েরির ভেতরে ছিল অদ্ভুত কিছু পেন্টিং। সেই সাথে আমরা লেকেও দেখতে পাই। সে ম্যাপে স্কাল ট্রি খুঁজছিল। তখনই ইউজিনের মরে পড়ে থাকা একটা মাকড়সাকে কারেন্টের ঝটকা দিয়ে সে জীবিত করে ফেলে। এদিকে ওই সময় আমরা টাইলারের বাবাকেও দেখতে পাই, যে কিনা একা বাড়িতে বসে টাইলারের ছোটবেলার ভিডিও দেখছিল এবং অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। সেই সাথে দেখতে পাই একটা মিস্টেরিয়াস ক্যারেক্টারকে, যে কিনা ওয়েন্সডের ছবি থেকে তার চোখ দুটো তুলে নেয়। এটা কে ছিল তা আমাদেরকে দেখানো হয় না। এদিকে ওয়েন্সডে যখন ভায়োলিন বাজাচ্ছিল তখন সেখানে তাদের নতুন মিউজিক টিচার কাপ্রি আসে। সে অনেক ছোটবেলাতেই ফেমাস হয়ে গিয়েছিল, তাই তো তার ব্যাপারে ওয়েন্সডেও জানতো। তাই তো ওয়েন্সডের এই ব্যাপারটা হজম হয় না যে এত ফেমাস একজন গায়িকা কেন এই নেভারমোর স্কুলের টিচার হিসাবে জয়েন করবে। কাপ্রি বলে সে ওয়েন্সডে থেকেই অনুপ্রাণিত হয়েছে, গত বছর যে ঘটনা ঘটেছিল তা থেকে। সে এখানে ওয়েন্সডের বাজানো মিউজিকের অনেক প্রশংসা করে এবং তার মিউজিক ক্লাস জয়েন করতে বলে। তবে ওয়েন্সডের এই ব্যাপারে কোনো রকম আগ্রহ ছিল না। অন্যদিকে পরদিন সকাল থেকেই শুরু হয়ে যায় তোড়জোড় করে বনফায়ারের আয়োজন, যেটা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল মর্টিসিয়াও। এখানে যে বাচ্চাগুলো এই জাদু করছিল তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল যে তাদেরকে কন্ট্রোল করছে বিয়ানকা। এদিকে তখনও পর্যন্ত মর্টিসিয়া কোনো রকম সিদ্ধান্ত নেয়নি, তাই প্রিন্সিপাল এখানে বিয়াঙ্কার সাথে তার পরিচয় করায় এবং বলে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিয়াঙ্কা কাজ করবে। ওই রাতে রুমে পৌঁছাতেই ওয়েন্সডে দেখতে পায় এনিটের কাছে রয়েছে তার জন্য আসা একটা পার্সেল, সেই সাথে জেভিয়ারের একটা চিঠি। জেভিয়ারের বাবা মা এখন আর চায় না যে সে এই স্কুলে পড়াশোনা করুক। সে এখানে ওয়েন্সডের মোবাইলের কথা জিজ্ঞাসা করে, যেটা সে তাকে দিয়েছিল। তবে ওয়েন্সডে তো সেটা অলরেডি পানিতে অনেক আগেই চুবিয়ে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, সে পার্সেলে পাঠিয়েছিল একটা পেন্টিং। কাকের এই অদ্ভুত পেন্টিং দিয়ে সে লিখেছিল ওয়েন্সডে যেন কোনো রকম প্রশ্ন না করে। তার মাথায় এই ছবিটি এসেছে আর এ কারণেই সে ওয়েন্সডেকে এটা পাঠিয়েছে। এটা যে বা যাই হোক না কেন, সেটা ওয়েন্সডের সাথে জড়িত। এমন সময় ওয়েন্সডের নজর পড়ে টাইপরাইটারের দিকে, যেখানে ওয়েন্সডের লেখা নভেলের ব্যাপারে লেখা ছিল। ড্রয়ার খুলতেই ওয়েন্সডে দেখতে পাই সেখানে নভেলের পেপারসগুলো নাই, বরং ছিল একটা ধাঁধা এবং সেই সাথে ওয়েন্সডের ওই চোখ কাটা পিকচার, যেটা পড়ে ওয়েন্সডে বুঝতে পারে যে বড় যে বনফায়ার আজকে জ্বালানো হতে চলেছে তার ভেতরেই তার স্টকার ওয়েন্সডের নভেল রেখে দিয়েছে। তাই তো ওয়েন্সডে তখনই এনিটকে নিয়ে চলে যায় ওই বনফায়ারের কাছে। এনিটকে বাইরে খুঁজতে বলে এবং সে নিজে বনফায়ারের কাছে খুঁজতে থাকে।
তখনই কয়েকজন স্টুডেন্টদের সাথে তার ধাক্কা লাগে এবং তার পকেটের ভেতরে কেউ একজন এই সুযোগে একটা পেপারস রেখে যায়, যে পেপারসে লাগানো ছিল অনেকগুলো ব্লেড। এই পেপার থেকে ওয়েন্সডে বুঝতে পারে যে এই বনফায়ারের ভেতরেই রয়েছে তার নভেল। তার লেখা এই নভেলের কোনো কপিও সে এতদিনে রাখেনি, আর 2 বছর ধরে করা এই কষ্ট সে কিছুতেই এইভাবে আগুনের ছাই হতে দিবে না। তাই তো সে বনফায়ারের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ওই সময় এনিটকে সরাসরি কনফ্রন্ট করে অ্যাজাককে সে অনেক রকম বাহানা দিচ্ছিল। এমন সময় সেখানে ব্রুনো চলে আসে। এরই মাঝে ওয়েন্সডেকে ভেতরে ঢুকতে দেখে সে সেখান থেকে কেটে পড়ে। সে ওয়েন্সডেকে ভেতরে যেতে নিষেধ করে, কেননা প্রোগ্রাম শুরু হতেই এটাতে আগুন লাগিয়ে দেওয়া হবে। ওয়েন্সডে কোনো কিছু তোয়াক্কা না করে ভেতরে গিয়ে দেখতে পায় সত্যি তার নভেলটি ভেতরেই রয়েছে। সে সেটা নেওয়ার চেষ্টা করছিল, এমন সময় প্রোগ্রাম শুরু হয়ে যায় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল ওই বনফায়ারে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে আশেপাশে সব কিছু জ্বলতে আরম্ভ করে। ওয়েন্সডে কোনো মতে নভেলটি নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছিল। এদিকে থিংও তাকে হেল্প করার জন্য কোনোভাবেই ভেতরে যেতে পারছিল না। বাকি স্টুডেন্টরা নিজেদের শক্তির সাহায্যে এই আগুনের তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছিল, যাতে করে ওই বনফায়ারের উপরে থাকা নেভারমোরের প্রতীক ওই পাখিটিকে তারা উড়িয়ে দিতে পারে। সেখানে থাকা বাকি সকলে এই সুন্দর দৃশ্য দেখে এনজয় করছিল। তবে ওয়েন্সডে তখনও পর্যন্ত বের হয়নি, যেটা দেখে এনিড এবার চিন্তিত হয়ে যায় এবং দৌড়ে চলে যায় প্রিন্সিপালের কাছে। সে সেখানে গিয়ে চিৎকার করে প্রিন্সিপালকে বলে দ্রুত আগুন নেভাতে। ভেতরে ওয়েন্সডে অ্যাডাম ফেসে গিয়েছে। তখনই ওয়েন্সডে বাইরে বেরিয়ে আসে এবং স্টুডেন্টদের মধ্য থেকে গায়ে আগুনের ধোঁয়া নিয়ে সামনের দিকে এগোতে থাকে। প্রিন্সিপাল তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে তাকে সম্মানিত করতে চাইছিল গতবারের বিপদ থেকে তাদের স্কুলকে রক্ষা করার জন্য, আর এই কারণে তাকে স্টেজে ডেকে নেওয়া হয়। প্রিন্সিপাল এখানে ওই 4 জন স্টুডেন্টদের পেন্টিং বানিয়েছিল যারা গতবার নেভারমোরকে রক্ষা করেছিল। তবে এই পেন্টিং দেখে প্রচণ্ড বিরক্ত হয় ওয়েন্সডে। তার গম্ভীর ভয়ঙ্কর ইমপ্রেশন নষ্ট করে দিচ্ছিল এই পেন্টিং। তাই তো সে নভেলটি এনিটকে ধরিয়ে দিয়ে সেখানে এগিয়ে যায়, আর এরপর মাইক নিয়ে উল্টোপাল্টা বলতে আরম্ভ করে। সে কোনো হিরো না, সে মূর্খদের জন্য কিছু করে না, এই ধরনের উল্টোপাল্টা কথা বলে সে আগুন লাগিয়ে দেয় ওই পেন্টিংটিতে, যা দেখে সেখানে থাকা সকলে হতবাক হয়ে যায়। তবে বিয়াঙ্কা তো এরকম কিছুই আশা করেছিল, আশা করেনি এনিট। তাই সে ওয়েন্সডেকে অনেক কিছু বলতে থাকে। একদিকে বোনের পাগলামি সবাইকে অবাক করছিল, অন্যদিকে ভাইয়ের পাগলামি সবাইকে ফেলতে চলেছিল এক মহাবিপদে।